নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো সোনার ফসল। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। সকলে শুনতে থাকুন গল্পটি, আশা করি সকলের খুব ভালো লাগবে। হর্ষবর্ধন গোবর্ধনকে ডাক দিলেন, আয় গোবরা, আজ আমরা বন মহোৎসব করি, আয়। আজকে বন মহোৎসব? আজকে ভাই ফোঁটার দিন নাকি? গোবরা তো অবাক, ভাই ফোঁটার সঙ্গে বন মহোৎসবের কি? হর্ষবর্ধনও কম অবাক হন না। ভাইদের নিয়ে বোনদের উৎসব সে তো ভাই ফোঁটার দিনেই হয়, আমি জানি। গোবরা প্রকাশ করে, তুই একটা হামুখ্যু। হর্ষবর্ধন রেগে যান, আরে হতভাগা, সে হলো ব ও ওকার বোন, আর এ হলো গিয়ে বোন ব আর ন। ঢুকলো তোর গোবর ভরা মাথায়? ব আর ন। গোবর্ধন মাথা চুলকায়, হ্যাঁ, এই বনের মানে হলো অরণ্য, গাছপালা, বিটপি, দ্রুম। বুঝেছিস এবার? দুরুম শুনে একটু ভড়কে গেলেও গোবরা বুঝবার চেষ্টা করছে, এমন সময় তার দাদা আর একটি প্রশ্নবাণ ছাড়েন, কি করে ফল লাভ হয় বলতো? ফল লাভ? পরিশ্রম করলে ফল লাভ হয়, কে না জানে। আরে আরে, সে ফল না, যে ফল গাছের ফল, আম গাছে, জাম গাছে, কাঁঠাল গাছে ফলে থাকে। আম, জাম, কাঁঠাল এইসব ফল কি করে হয় আমি কি করে বলবো? গোবরা বলে, সে তোমার ওই গাছরাই জানে। গাছরা তো জানবেই, কিন্তু আমাদেরও তো জানতে হবে। বাগান করলে সেই ফল লাভ হয়, আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান। বাগানের থেকে যেমন হয় দাদা, তেমনি আবার বাগানোর থেকেও হতে পারে। গোবর্ধন বলতে যায়, বাগানোর দ্বারাও হয়ে থাকে? বাগানোর দ্বারাও হতে পারে, কিরকম বাগানো শুনি তো। এই যেমন ধর, পরের বাগানে ফলে আছে, তুমি করলে কি, চারিধারে সতর্ক দৃষ্টি রেখে গাছে উঠে সেই ফল বাগালে, তারপর নিঃশব্দ। বলতে গিয়ে হর্ষবর্ধনও স্তব্ধ হয়ে যায়। চুপ করলি যে? নিঃশব্দ বলেই আর শব্দটি নেই? কথাটি শক্ত কিনা মনে আসছিল না। তারপরে করলে কি, এই সব ফল বাগিয়ে নিয়ে তুমি নিঃশব্দ পদসঞ্চারে গাছ থেকে নেমে এলে। হয়েছে, বুঝেছি। পরের গাছে শুধু তোর মতো হনুমানরাই হানা দেয়, তুই দিতে পারিস, আমি তো আর হনুমান নই, আমার লেজও নাই। ওসব বাজে কথা রাখ, আমার সঙ্গে আয়। এই বলে হর্ষবর্ধন গোবর্ধনকে নিয়ে বাড়ির পিছনে যে বিঘেটা তার পোড়ো জমি ছিল সেখানে গিয়ে হাজির হলেন। এই জমিটা দেখছিস? আর দেখ, ওই ধারে একটা কোদাল পড়ে আছে, তার পাশে একটা খুবড়িও পাবি। এই জমিটা আগা গোড়া কোপাতে হবে, পারবি তো? কেন দাদা, এই জমিটার উপর তোমার এত কোপ কেন? এ তো বেশ পড়ে আছে। তোমার কি করেছে? কিচ্ছু করেনি, কিছু করছেও না, একদমই না। তোর মতো আলসেমি করে উচ্ছন্নে যাচ্ছে দিনের পর দিন। আমি বরং কিছু করতে চাই এখানে। আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছ পুঁতে পেল্লায় এক বন মহোৎসব। আর যদি বন মহোৎসব নাই তো আলু মহোৎসব। আলু, মূলো, বেগুন এইসব ফলালে কেমন হয় বলতো? ভালো হয় না, তাতে কোনো ফল নেই, গোবরা জানায়। কেন ফল নেই কেন শুনি?
আলু মূলো কি একটা ফল যে তাতে ফলোদয় হবে? তার চেয়ে তুমি যদি বলো তো আমাদের পাশের রায়দের বাগান থেকে বরং কিছু আমদানি করতে পারি। চেষ্টা করলে তার থেকে কিছু ফলাও করা যায়। এই বলে গোবরা নিজের বক্তব্যটা সুলালিত ভাষায় দাদার কাছে সুবিশদ করে দেয়। ফলাও করা কাকে বলে বুঝিয়ে দেয় তার দাদাকে। ফলকে আও বললেই কি ফল আসে? আর বাগান কুপিত করেও কিছু ফলা হয় না। ফল পরে বাগানে ধরে থাকে। দূর থেকে কেবল আও আও করলেই তা আসবে না, তার কাছে যেতে হবে। এই চিরকালের দস্তুর। পরের বাগান আর তোমার বাগানোর এই হচ্ছে নিয়ম। পরের ফল আপনার করে আনতেই পরম ফল। ফলের এই পরোয়ানা সবার জন্যই। এইভাবেই ফল লাভ। পরের থাকতে তোমার আবার নিজেকে কষ্ট করে বাগান ফলাবার দরকার কি? দাদা কিন্তু ঘাড় নাড়ে। চুরি করা হয় না তাতে? চুরি করবে কেন? ছুরি নিয়ে বেরোবে, বাতলায় গোবরা, গাছে গাছে ঘুরবে, ডালে ডালে আর পাতায় পাতায়। কারো নজরে না পড়লেই হলো। দাদা হাঁ করে শোনে। তারপর ডাঁসাই হোক আর পাকাই হোক, আম দেখো আর কাটো, চাকলা ছাড়াও আর চাকলাগুলো পেটের মধ্যে চালাও। চালান দাও শটান। কোথাও কোনো চিহ্নই রেখো না। নিজের গায়ের ভিতর বেমালুম সব গায়েব করে ফিরে এসো। হাত করে না আনলেই হলো, ধরা পড়লেই তো চুরি। কিন্তু হর্ষবর্ধনের সেই এক কথা, আমার কাজ নেই। এতখানি জমি বিফলে যেতে দেব না। আলু ফলাবো আমি। আমাকে আলু ফলাতেই হবে। আলু তো তোর গাছের ডালে ফলে না। গোবর্ধনকে তিনি বলতে যান, কিন্তু আমি ছোলার ডালে দেখেছি যে। গোবরা বাধা দিয়ে বলে, জ্যাঠাইমা বাপের বাড়ি চলে গেলে জ্যাঠামশাই নিজেই রেঁধে খেতেন তো। ডালের মধ্যে আলু ছেড়ে দিতেন, বলতেন তোর এই আলু ভাতে ভাতে না দিয়ে ডালে দিলেই ভালো হয়। ডালে আলু ভাতেই খেতে ভালো, আবার খিচুড়ির আলু ভাতে খেতে আরো ভালো। এই কথাই বলতেন আমাদের জ্যাঠামশাই। যা যা, তোকে আর জ্যাঠামো করতে হবে না, যা বলছি কর। এই ধর কোদাল, এই নে খুরপি। আমি এখন ঘুমোতে চললুম। বিকেলে উঠে যেন দেখতে পাই গোটা বাগানটা তুই কুপিয়ে রেখেছিস। আর বেশি কিছু না বলে দাদা পিছন ফেরেন। গোবর্ধন কোদাল নিয়ে পড়ে, কষে একটা কোম মারে মাটির উপর। তার সমস্ত রাগ বাগানের উপর এক কোপে ঝেড়ে দেয়। এই যা বলে পর মুহূর্তেই সে এক চিৎকার ছাড়ে। হর্ষবর্ধন কয়েক পায়ে গিয়েছিলেন, ফিরে এলেন আবার। দেখলেন গোবর্ধন এক কোপে এক খাবলা মাটি তুলে ফেলেছে। সেই সঙ্গে আর একটা জিনিস দেখতে পেলেন। খাবলানো মাটির গর্ভে চিকমিক করছে কি একটা। উমা, কি যে মোহর রে! তিনি প্রায় চেঁচিয়েই উঠলেন, সোনার টাকা কোথায় পেলি রে? দেখতেই তো পাচ্ছ, ওই গর্তের ভিতর। ভাগ বড়ি মোহরই হবে হয়তো। এখানে এলো কি করে? তা আমি কি করে জানবো? আমি তো একটা কম মেরেছি কেবল, আর তারপরে এই বুঝতে পেরেছি, বাদশাই আর সফি। আগেকার লোকেরা চোর ডাকাতের ভয়ে সোনা দানা মাটির তলায় পুঁতে রাখতো। তখন তো আর ব্যাংক ছিল না এখনকার মতন। আরো আছে নিশ্চয়ই, গোবরা আন্দাজ পায়। এই মাটির তলায় আরো আছে মনে হচ্ছে। আছেই তো, চারধারেই আছে, স্বভাবতই আছে। গোবর্ধন বলেন, লুক্কায়িত ভাবেই রয়েছে, কুপিয়ে তুলে নেবার অপেক্ষা কেবল। তাহলে আরো কোপাই,
কি বলো দাদা? না না, তোকে আর কোপাতে হবে না, অনেক কুপিয়েছিস। এখন যা, একটু গড়াগে যা। বিকেলে ঘুম থেকে উঠে তখন আবার কাজে লাগিস, কেমন? গোবর্ধন ঘাড় নেড়ে দাদার হাতে মোহরটা জমা দিয়ে জমির কাজ বাজে নিজে চৌকির উপর জমতে গেল। জমিদারির চেয়ে চৌকিদারির কাজে তার বেশি আনন্দ। তারপর লম্বা একটা ঘুম লাগিয়ে ওঠে সেই বিকেলে। উঠে উঠান থেকে মুখ বাড়িয়ে দেখে তার দাদা নিদারুণ কোপে জমি কুপিয়ে চলেছে। সারা জমিটার কোনো ধার আস্ত রাখেনি, আগা পাঁচতলা ক্ষত বিক্ষত করে ছেড়েছেন। এ কি দাদা, করছো কি? বাগানটার কোথাও যে তুমি বাকি রাখোনি, আমি তাহলে আর হাত দেব কোথায়? আর হাত দিয়ে কি হবে? কি করবি হাত দিয়ে? তারপর আর একটা মোহরও বেরোয়নি, করুণ স্বরে হর্ষবর্ধন জানালে। সেই সকাল থেকে না খেয়ে না ঘুমিয়ে এই এত বেলা অবধি এতখানি জমি তো খাম চালাম, কিন্তু আর মোহর কই? দাদার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। কোথায় সেই সোনার টাকা? সোনার জন্য ভাবনা কিসের দাদা? এইবার তোমার কৃষি বীজ ছড়িয়ে দাও, ফসল আরো ফলাও, আর সরকারি ইস্তেহারটা নিয়ে আসবো, তাতে যা যা বলেছে তার বীজ ছড়িয়ে দাও এখানে, তাহলেই তোমার সোনার দুঃখ ঘুচবে। এই জমিতেই সোনা ফলবে, দেখে নিও। এই বলে দাদাকে সান্ত্বনা দিয়ে গোবরা নিজের হাত বাড়ায়। এখন দাও, আমার মোহরটা দাও তো আমাকে। তোর মোহর? তার মানে আমার জমি থেকে উঠলো আর তোর মোহর? আমারই তো। আমার অন্নপ্রাশনের সময় জ্যাঠামশাই যে মোহরটা আমাকে দিয়েছিলেন, মনে নেই? এতদিন আমার কোমরের ঘুনসিতেই বাঁধা ছিল, আজ কোদালের এক কোপ বসাতেই ঘুনসিটি কচাত করে হঠাৎ ছিঁড়ে খসে পড়লো না মোহরটা। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই। পরদিন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরের দিন দেখা হবে সকলের সাথে। আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম।